আচমকা মায়া পেছন থেকে এসে আলোর চুলের মুঠি টেনে ধরে। আলো ব্যথায় আহ করে ওঠে। মায়ার আলোর উপরে একটুও দয়া হয় না। সে আরো জোরে আলোর চুল টানে। জোনাকি এগিয়ে এসে আলোকে ছাড়িয়ে নেয়। মায়ের আগে ফুঁসতে ফুঁসতে বলে, কেন এসেছিস তুই? সাজিদ ভাইয়ের সাথে আমার বিয়ের কথাটা কোনোভাবে জেনে গেছিস তাই না? সেই জন্য চলে এসেছিস যে কোনোভাবে বিয়েটা যদি আটকানো যায় সেই ধান্দায়। আলো কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। মায়ের এই ব্যবহারে যদিও তার কাছে নতুন কিছু না। ছোটবেলা থেকেই মায়া আলো আর জোনাকির সাথে এরকম আচরণ করে। তারা মায়াকে সৎ বোনের চোখে না দেখলেও মায়া তাদের কখনো আপন ভাবেনি। জোনাকি মায়াকে এভাবে আলোর চুল ধরতে দেখে বলে, ছেড়ে দে ওকে, লাগছে তো। মায়ের রাগ আরো বেড়ে যায়। এই, তুই চুপ থাক। নিজে তো একটা অপয়া বাচ্চার জন্ম দিতে পারিসনি, বন্ধ্যা মেয়ে কোথাকার। স্বামীও সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমাদের ঘাড়ে বসে খাচ্ছিস, আবার বড় বড় কথা। মায়ের কথাগুলো শুনে জোনাকি থম মেরে যায়। আলো হতবাক হয় জোনাকির এরকম ব্যবহারে। ছোটবেলা থেকেই আলো বাচাল, জোনাকি চুপচাপ শান্ত। বাচাল হলেও আলো কখনো মায়ের ব্যবহারে সেরকম প্রতিবাদ করেনি। সবসময় মুখ বুজে সহ্য করেছে। জোনাকি কখনো সেরকম করেনি। ছোটবেলা থেকে সে প্রতিবাদী ছিল। আজ তার এভাবে গুটিয়ে যাওয়া আলো মেনে নিতে পারে না। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় মায়ের গালে। মায়া গালে হাত দিয়ে আলোকে খারাপ ভাষায় গালি দেয়। আলো তখন আরো রেগে গিয়ে মায়ের অপর গালে আরেকটি থাপ্পড় মারে। আলো, তুই আমায় মারলি? এত বড় সাহস তোকে কে দিল? আলো না, আলো আপু বল। ভুলে যাবি না আমি তোর থেকে বয়সে বড়। আর জোনাকি আপুকে এত কথা বলার তুই কে? কত টাকা কামাই করিস তুই? ভুলে যাবি না তুই এই বাড়ির মেয়ে হলে আমরাও এই বাড়িরই মেয়ে। তাই জোনাকি আপু যদি ঘরে বসে খায় তাহলে তুইও তাই করিস। জোনাকি আপু তো তাও ঘরের একটা কাজকর্ম করে, তুই তো সেটাও করিস না। আলোর কথা শুনে রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে যায় মায়া। জোনাকি বলে, আলো, তুই তো অনেক বদলে গেছিস। জীবনে এই প্রথম তুই মায়ার গায়ে হাত তুললে। আলো মৃদু হেসে বলে, তুমিও তো বদলে গেছো আপু। তোমার মধ্যে তো আগের সেই প্রতিবাদী জোনাকি আপুকে দেখতে পাচ্ছি না। আসলে পারিপার্শ্বিক পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আমাদের সাথেও ঠিক তাই হয়েছে। তুমি প্রতিবাদ করে কোনো ফল না পেয়ে ভেবেছো চুপ থাকাই ভালো। আর আমি চুপ থেকে কষ্ট সহ্য করে বুঝতে পেরেছি প্রতিবাদ করাই ভালো। দিন শেষে আমি কিন্তু ঠিক। মালেকা বেগম খাবার পরিবেশন করছিলেন। মায়া হুট করে রান্নাঘরে ছুটে এসে বলে, কার জন্য এত রাজভোজ সাজাচ্ছ আম্মু? কার জন্য আবার? আলোর জন্য। কতদিন পর মেয়েটা এলো, একটু খাতির যত্ন করব না? আলোর কথা শুনে মায়ের মাথা গরম হয়ে যায়। একটু আগে খাওয়া থাপ্পড়ের কথা মনে আসতে মায়ের সব খাবার ফেলে দেয়। মালেকা বেগম খুব রেগে যান মায়ের এই আকস্মিক ব্যবহারে। কি করলি মায়া? আমি কত কষ্ট করে এত কিছু রান্না করলাম, আর তুই সব ফেলে দিলি? বেশ করেছি, আরো 1000 বার ফেলবো। সৎ মেয়ের প্রতি এত দয়া মায়া কোথা থেকে আসে তোমার? আমি তো মাঝে মাঝেই গুলিয়ে ফেলি আমি তোমার নিজের মেয়ে নাকি ওরা। আমার কাছে তোরা প্রত্যেকেই সমান। জানো তোমার ওই আলো আজ আমাকে থাপ্পড় মেরেছে। দেখো আমার গালগুলো কিরকম লাল হয়েছে। মালেকা বেগম মায়ের গালের দিকে কিছুক্ষণ পরখ করে বলেন, আমি আলোকে খুব ভালো করেই চিনি। ওকে জন্মদিনই ঠিকই, কিন্তু ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি খুব ভালো করেই জানি আলো এমনি এমনি তোর গায়ে হাত তুলবে না। ছোটবেলা থেকে মেয়েটাকে কত অত্যাচার অপমান করেছিস তুই। মেয়েটা তো সব সহ্য করেছে। আজ নিশ্চয়ই বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস, তাই আলো নিজেকে সামলাতে পারেনি। আমার তো এখন ইচ্ছে করছে তোর গালে আরো একটা চড় মারতে। নিজের মায়ের মুখে এরকম কথা শুনে আলোর প্রতি মায়ের রাগের মাত্রা আরো বেড়ে যায়। মায়া বিড়বিড় করে বলে, তোকে আমি ছাড়বো না আলো। দেখ শুধু তোর সাথে কি কি হয়। মালেকা বেগমের মন খুব খারাপ হয় তার মেয়ের এরকম ব্যবহারে। ছোটবেলা থেকে মেয়ের এই ব্যবহার দেখে আসছেন। শাসন করেও মায়াকে ঠিক করতে পারেননি। দিনকে দিন তার হিংসার রাগ আরো বৃদ্ধি পাচ্ছে। মালেকা দীর্ঘশ্বাস ফেলে। আলোর জন্য কত কিছু রান্না করছিলেন, সব খাবার মায়া ফেলে দিল। মেয়েটা কতদিন পর এলো, আর ভালো মন্দ কিছু খাওয়াতে পারলেন না, এটা ভেবে মালেকার খারাপ লাগছে। আলো জোনাকির সাথে গল্প গুজবে ব্যস্ত ছিল। কথায় কথায় জোনাকি আলোকে আতিকের সম্পর্কে জিজ্ঞেস করে। আতিকের নাম শুনে আলোর মনটা বিষিয়ে ওঠে।
চোখের সামনে ভেসে আসে ভয়ঙ্কর সব অতীত। আতিকের নোংরা চেহারাটা মনে পড়ে। আলো দ্রুত প্রসঙ্গ পরিবর্তনের চেষ্টা করে। জোনাকির সন্দেহ হয় ব্যাপারটা নিয়ে। আলো, তুই সত্যি করে বল, কি হয়েছে? আমার মনে হয় না সব কিছু ঠিক আছে। আতিক তোকে একা এখানে আসতে দিল? আসার পর তোকে একবারও দেখলাম না আতিক ফোন করে খোঁজ খবর নিচ্ছে। তুই এই বিষয়ে কিছু বলছিস না। আলো আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। জোনাকির সামনেই ফুঁপিয়ে কেঁদে দেয়। জোনাকি এবার নিশ্চিত হয়ে যায় নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা হয়েছে। আম্মু জানো, আলো এসেছে ঢাকা থেকে। কতদিন পর মেয়েটাকে দেখলাম। আগের থেকে শুকিয়ে গেছে, এখন অনেকটা চুপচাপ হয়ে গেছে জানো। খাবার টেবিলে বসে নিজের আম্মু দেলোয়ারার সাথে কথা বলছিল সজীব। দেলোয়ারা আলোর আসার কথা শুনে খুব খুশি হন। তিনি বলেন, কি বললে, আলো এসেছে? আমি কালই যাব ওর সাথে দেখা করতে। কতদিন থেকে মেয়েটাকে দেখি না। আগে তো চাচি বলতে পাগল ছিল, সবসময় আমার কাছে এসে যত রাজ্যের গল্প জুড়ে দিত। আর এখন কিনা সেই মেয়ে চুপচাপ হয়ে গেছে। কাল গিয়ে দেখে আসবে একবার। টেবিলের এক কোণে বসেছিল সাজিদ। আলোর আসার কথা শুনে সাজিদ খাওয়া থামিয়ে দেয়। তার মনটা উসখুস করছিল একটিবার আলোকে দেখার জন্য। ভাগ্য কতটা নিষ্ঠুর। আগে যে আলোকে না দেখে সে একদিনও থাকতে পারতো না, এখন তাকে না দেখে দীর্ঘ একটা বছর কাটিয়ে দিল সাজিদ। সাজিদকে খুব অস্থির দেখাচ্ছিল। দেলোয়ার নজর সাজিদের দিকে। সাজিদ, তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? আর তোকে এত অস্থির কেন লাগছে? কোনো সমস্যা? আমি একটু বাইরে যাচ্ছি আম্মু। এত রাতে কোথায় যাচ্ছিস তুই? খাবার শেষ করে যা। খিদে নেই, পরে এসে খেয়ে নেব। সাজিদ দ্রুত বেরিয়ে যায়। দেলোয়ারা বেগম বলতে থাকেন, কি হলোটা কি ছেলেটার, না খেয়ে বেরিয়ে গেল? দেলোয়ারা বুঝতে না পারলেও সজীব ব্যাপারটা বুঝতে পারে। আলোর প্রতি সাজিদের অনুভূতি সম্পর্কে সজীব খুব ভালোভাবে অবগত। যদিও সাজিদ নিজের মুখে তাকে কিছু বলেনি, কিন্তু আলোর প্রতি সাজিদের কেয়ার, তাকে চোখে চোখে রাখা, বারবার আলোর কাছে ছুটে যাওয়া, এসবই তাকে বুঝিয়ে দিয়েছে সাজিদের অনুভূতি। এই কারণেই তো সে আলোর জন্য নিজের মনে অনুভূতিগুলোকে সযত্নে লুকিয়ে রেখেছিল সব সময়। এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। আলো এখন অন্য কারো। সাজিদেরও কিছুদিন পর বিয়ে হবে। সজীবকে হয়তো অন্য কাউকে বিয়ে করতে হবে। কেন যে কেউ তার পছন্দের মানুষটাকে নিজের করে পায় না। সজীব দীর্ঘশ্বাস ফেলে। সাজিদ তবুও আলোকে নিজের মনের কথা জানাতে পেরেছিল, যার কারণে তার মনের বোঝা একটু হলেও হালকা হয়েছিল। কিন্তু সজীব তো এই জায়গায় পুরোপুরি ব্যর্থ। আলোকে নিজের মনের কথা বলার সাহস সে দেখাতে পারেনি, হয়তো কখনো পারবেও না। আলো কান্না দেখে জোনাকি বুঝতে পারে বড় কোনো সমস্যা হয়েছে। আলোকে একটু চাপ দিতেই আলো জোনাকিকে পুরো ঘটনা খুলে বলে। নিজের শরীরে আতিকের দেওয়া সব আঘাত সে দেখায় জোনাকিকে। জোনাকি নিজের বোনের এই করুণ অবস্থার কথা শুনে খুব কষ্ট পায়। আলো এত কিছুর পরেও সংসার টিকিয়ে রাখতে চেয়েছিল, অথচ আতিক এতটাই খারাপ যে তাকে জেলে যেতে হয়েছে। বিভিন্ন আশঙ্কা জোনাকির মনে বাসা বাঁধে। তাকে ডিভোর্সি হওয়ায় এতদিন যেসব কথা শুনতে হয়েছে, আলোকেও এখন তেমন কথা শুনতে হবে। জানি না এসব ব্যাপার জানাজানি হলে আলোকে কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। জোনাকি কিভাবে আগলাবে এখন নিজের বোনকে? দরজায় দাঁড়িয়ে আলো জোনাকির সব কথোপকথন শুনে ফেলে। চলবে। এই বাকি পর্বের লিঙ্কগুলো ডেসক্রিপশনে পাবেন। ধন্যবাদ।